নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন একসময় আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশ বাংলাদেশের পায়ে এসে পড়বে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। কিন্তু আজকের এই বাংলাদেশ নিতান্তই একা, অসহায় এবং আন্তর্জাতিক স্তরে একঘরে। ভারতের একাধিক চাল যা সামলাতে হিমশিম খাচ্ছেন মোহাম্মদ ইউনূস, সঙ্গে দেশে অন্তর্দ্বন্দ্বের ছায়া। সেনাপ্রধান যে কোনো সময় দায়িত্ব নিতে পারেন। মোহাম্মদ ইউনূসকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে অন্য কোনো ঠিকানায়। সব মিলিয়ে কতটা বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বাংলাদেশের এই পরিবর্তন 5ই আগস্ট 2024 শেখ হাসিনা ভারতবর্ষে এসেছিলেন। শেষ 8 মাসে এত দ্রুত গতিতে পরিবর্তন অন্য কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দেখেছেন কখনো, মানে পটভূমিকায় এইরকম? না, দেখো, বিস্ময়কর এই কারণে যে 71-এর স্বাধীনতা যারা পেয়েছিল, 71-এর স্বাধীনতাকে মোহাম্মদ ইউনূস অস্বীকার করলেন এবং 71-এর স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, ভারতের ভূমিকাকে অস্বীকার করে তার শাসন শুরু করেছিলেন এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করা, বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে ইসলামিক মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন শুরুতে, যেখানে জামাতের প্রবল উপস্থিতি ছিল এবং জামাতের নির্দেশ মতোই উনি চলছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জামাতও বুঝতে পারছে যে ইউনূস আসলে নিজেকে ছাড়া আর কাউকে পছন্দ করেন না এবং তিনি ক্ষমতাকে যে কোনো মূল্যে আঁকড়ে রাখতে চাইছেন। ফলে জামাতেরও থেকেও যারা উগ্র ছাত্র নেতা, যারা ন্যাশনাল সিটিজেন পার্টি তৈরি করেছে, জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন, এদের হাতে বন্দী। এরা কারা? এরা হলো পরিষ্কার আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদী বা আন্তর্জাতিক ইসলামিক সন্ত্রাসবাদী, এরা হলো তারা। এদের সাথে সংযোগ আছে আইএসআই এর, এদের সাথে সংযোগ আছে জয়সের, এদের সাথে সংযোগ আছে আল কায়দার। ফলে এই ইসলামিক জঙ্গি সংগঠনের যারা কার্যকর্তা, যারা নতুন করে একটা দল তৈরি করেছে বাংলাদেশে, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি বলে, এই পার্টির কাছে কিন্তু কার্যত পুতুল হয়ে পড়েছে এই মোহাম্মদ ইউনূস। দেখুন, যে মানুষটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বলা যায় তছনছ করেছে, গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুসারে 60 বছরে রিটায়ার করার কথা, সেই লোকটা 70 বছরও থেকে যায়। যে লোকটা কোনো মতেই পথ ছাড়তে চান না, দেহত্যাগ আগে পদত্যাগ ওনার মস্তিষ্কের মধ্যে নেই, সেই লোকটা কিন্তু আবারও একটা ব্ল্যাকমেল করলো গত পরশুদিন। যে ব্ল্যাকমেলের মধ্য দিয়ে সে বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইলো যে আমি এখনই পদত্যাগ করবো, আবার অরাজকতা, বড় ধরনের অরাজকতা আসবে। ফলে একটা ব্ল্যাকমেল করে ওই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের যে ছাত্র নেতা, তাদেরকে দিয়ে বলিয়ে নিল যে না না হুজুর, আপনিই থাকুন, আপনিই থাকুন, আপনিই থাকুন। ফলে ব্ল্যাকমেলের রাজনীতি, বাংলাদেশকে ইসলামিক স্টেটে পরিণত করা, মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত করা বা সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করার কিন্তু এই কয়েকদিনের মধ্যে তিনি করতে পেরেছেন। কিন্তু যেটা সবচেয়ে বড় এখন চিন্তার, আর্মির জেনারেল ওয়াকারের যেটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, সেটা হলো ওনার দুটো সিদ্ধান্ত আর্মিকে না জানিয়ে উনি করেছেন। একটা হলো রাংখাইল প্রদেশের সাথে যে একটা করিডোর তৈরি করবার চেষ্টা করছেন, হ্যাঁ, সেই মানব করিডোর আদতেও বাংলাদেশের সার্বভৌমিকতা রক্ষা করবে না। ফলে সরাসরি বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমিকতাকে বিসর্জন দিয়ে ইউনূস কার্যত বলা যায় যে করিডোরের কথা বলেছেন, সেখানে সেনাবাহিনীর সাথে তিনি কোনো কনসাল্ট করেননি। সেনাবাহিনী ভীষণভাবে রেগে আছেন এবং একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোদিন হাসিনা বা বেগম খালেদা জিয়া কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করেনি, কিন্তু ইউনূস এসে বাংলাদেশের সার্বভৌমিকতার সাথেও কিন্তু কম্প্রোমাইজ করলেন। এবং তুমি পাশাপাশি যদি আরেকটা জিনিস তুমি দেখো, যে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা উপর চাপ তৈরি করেছিল আমেরিকা, যে সেন্ট মার্টিন দ্বীপ কোনো মতেই দিতে রাজি ছিল না শেখ হাসিনা, এখন যেটা শোনা যাচ্ছে তলে তলে সেন্ট মার্টিন দ্বীপকে কিন্তু বাংলাদেশ এর ইউনূস সরকার হয়তো আমেরিকার হাতে ছেড়ে দিচ্ছে এবং আমেরিকা ওখানে এয়ার বেস তৈরি করবা বা মিলিটারি বেস তৈরি করবার উদ্যোগ নিচ্ছে, যেটা দক্ষিণ এশিয়ার পুরো জিওপলিটিক্যাল যে অবস্থান, সেটা বিরাট পরিবর্তন আসবে। এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ইউনূসের সরকার
কে সমর্থন করেছিল, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তীব্রভাবে তাদের বিরোধী। পরিষ্কার বাংলাদেশের মানুষ কিন্তু তীব্রভাবে কিন্তু বিরোধী। ইউনূস কার্যত বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেল করেছে, প্রতারিত করেছে। এই কারণে প্রতারিত করেছে যে তিনি বলেছিলেন যে একটা সাহিত্য দিবেন, উন্নয়ন দেবেন, এবং তার নাকি অর্থনীতির বিরাট বিশারদ তিনি, এবং আন্তর্জাতিক স্তরে তিনি বিরাট ধরনের মানে বিনিয়োগ আনবেন, বাংলাদেশের দ্রুত বিকাশ ঘটাবেন। প্রত্যেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গার্মেন্ট মানে প্রথমত ভারতের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করে সচেতনভাবে তৈরি করেছেন কেবলমাত্র নিজের শাসনকে রক্ষা করবার জন্য। কেন তিনি ভারত বিরোধী অবস্থান নিয়েছেন? পরিষ্কার, যাতে করে ইসলামিক জিহাদিদেরকে সন্তুষ্ট করতে পারেন, যে ইসলামিক জিহাদিদের উপর ভিত্তি করে তিনি ক্ষমতায় রয়েছেন। ফলে জিহাদিরা, যেহেতু ইসলামিক জিহাদিরা ভারত বিরোধী, ফলে ইসলামিক জিহাদিদের সন্তুষ্ট করতে গিয়ে ভারতের বিরোধিতায় নেমেছেন। চীনের সফরে গিয়ে তিনি যেভাবে মানে চীনের অফিসিয়ালদেরকে সেভেন সিস্টার সংক্রান্ত মন্তব্য করে এসছেন, যেটা ভারতবর্ষের সাম্প্রতিককালে সবচেয়ে বড় অপমানজনক মানে মন্তব্য, যেই কারণে ভারত সরকার কিন্তু এখন অ্যাসেসমেন্ট করেছে, করে কিন্তু অতিরিক্ত যে ফেসিলিটিগুলো বাণিজ্যিক ক্ষেত্রে সব বন্ধ আমরা করেছি, আমরা করতে বাধ্য হয়েছি। ইউনুস যেভাবে মানে চীনকে ইনভাইট করেছেন সেভেন সিস্টারের ইন্টারভেনশনের জন্য, তাতে আমরা বাধ্য হয়েছি। ভারত সরকার পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কলকাতা পোর্ট ছাড়া আমরা অতিরিক্ত কোনো মানে পোর্ট অর্থাৎ ল্যান্ড পোর্ট আমরা খোলা রাখবো না। আমরা আন্তর্জাতিক আইন অনুসারে যতটুকু পোর্ট খোলা রাখার কথা ততটুকু রাখবো। তাতেই তাই রব শুরু হয়ে গেছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো ইতিমধ্যেই মানে খারাপ অবস্থা, হাজার হাজার মানে লোক কর্মহীন হয়ে পড়েছে। মানে বহু যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইউরোপের ছেয়ে ছিল, যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছিল, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইউনুস গলা টিপে মেরে দিয়েছে। এবং এখন মানে আমেরিকার বাজার বন্ধ, ইউরোপের বাজার বন্ধ, আর ভারতবর্ষ ল্যান্ড পোর্ট বন্ধ করে দেওয়ার ফলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু আরো মানে আগামী দিনে বিরাট সংকটের সম্মুখীন হবে। ইতিমধ্যে হাজার হাজার কর্মীরা কিন্তু মানে কাজ হারিয়েছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি টোটাল জিডিপির একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের। যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে এইরকম একটা অবস্থাতে কি হতে পারে। মানে ভারতের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছে আন্তর্জাতিক মহল। ইউনুসের এই জিহাদিদের যে হাতের পুতুল সেটা তারা বুঝতে পারছেন। চীনকে ইনভাইট করছেন, পাকিস্তানকে ইনভাইট করছেন। ফলে জিও স্ট্র্যাটেজিগত জায়গা থেকে যে বাংলাদেশের প্রসপেক্ট আমরা এক্সপেক্ট করেছিলাম যে সেনাকে বাইরে রেখে কেবলমাত্র উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে গিয়ে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন, আজকে বাংলাদেশ ক্রমশ দরিদ্র দেশে পরিণত হচ্ছে, জঙ্গিদের আস্তানায় পরিণত হচ্ছে, এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনের ফলে দেশের সার্বভৌমিকতাকে বিক্রি করে দিল ইউনুস। আগামী দিন বাংলাদেশের দুই রকম শক্তি এখন আছে। বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে একটা বড় সংখ্যক নাগরিক যারা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে, তার মধ্যে বিএনপি দল আছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বেগম খালেদা দীর্ঘদিন চিকিৎসা করবার পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন, তার দল দাবি জানিয়েছে ইমিডিয়েট নির্বাচন করবার জন্য। জেনারেল ওয়াকার দাবি করেছে সময় নির্দিষ্ট নির্বাচন করতে, ওই দিনের পর দিন ক্ষমতা ধরে রাখার তীব্র বিরোধিতা উনি করেছেন। এবং যেভাবে সেনাবাহিনীকে অগ্রাহ্য করে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা সেনাবাহিনী আদতেও কতদিন ইউনুস সরকারকে টলারেট করবে সেটা কিন্তু আমার সংশয় আছে। এবং একই সাথে তোমায় বলছি, মানে দুটো শক্তি বাংলাদেশের জনগণের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এটা ঠিক যে জাতীয় সিটিজেন পার্টির যে ছাত্র নেতা যারা জিহাদি, ইসলামিক জিহাদি, এই ইসলামিক জিহাদিরা মানে জামাতেরই একটা অংশ। জামাতের উগ্র যারা, তারা এর মধ্যে আছে, যারা পাকিস্তানের জিহাদিদের সাথে যুক্ত হতে চাইছে, জিহাদিদের সঙ্গে নিয়ে, এমনকি আল কায়দার মতন জিহাদি, এমনকি হামাসের মতন জিহাদিকে সঙ্গে নিয়ে এগোতে চাইছে, এবং ভারত বিরোধিতাই হলো ওদের মন্ত্র। ফলে এইটা একটা ফোর্স। আরেকটা হলো যে বিরাট সংখ্যক সাধারণ বাংলাদেশের মানুষ যারা কিন্তু চাইছে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হোক। তারা কিন্তু আওয়ামী লীগের কে ব্যান করে দেওয়া মেনে নিতে পারেনি। এমনকি বিএনপি পর্যন্ত অফিসিয়ালি আওয়ামী লীগের ব্যান করে দেওয়ার ইউনুসের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তো ইউনুসের ব্যক্তিগত সিদ্ধান্ত না, জিহাদিদের সিদ্ধান্ত, উগ্র ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সিদ্ধান্ত। ফলে এই জিহাদিদের চাপে যেভাবে আওয়ামী লীগকে বন্ধ করা হয়েছে, তাতে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা নেই। কিন্তু আমি তারপরেও বলছি তোমাকে,
মানুষ চাইছে যে কোনো মূল্যে ইউনূস সরকারকে বাংলাদেশকে থেকে সরাতে। এটা হয় মানে জনগণের রাস্তায় নেমে দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, আর না হলে কিন্তু আমি তোমায় বলছি যদি ইউনূস আবার বারবার চালাকি করে যদি ক্ষমতা ধরে রাখতে চায় এই জিহাদিদের সাহায্য নিয়ে, জিহাদি ছাত্র নেতাদের সাহায্য নিয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি বেশি দিন সহ্য করবে না, বাংলাদেশের আর্মি কিন্তু টেক ওভার করবে। আমি তোমায় বলছি এক্ষেত্রে ভারত সরকারের কৌশল। এখানে আমার একটা প্রশ্ন আমি সরাসরি ভাবে বলি যে আগামী 3 মাসের মধ্যে ভারত সরকারের স্ট্র্যাটেজিটা এখন ইম্পর্টেন্ট হতে চলেছে। ভারত সরকার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে বাংলাদেশকে নিয়ে, একাধিক মুভ তারা করেছেন, একাধিক চুক্তি বাতিল করেছেন, ল্যান্ড পোর্ট বন্ধ করেছেন, 7 সিস্টারের কারাদান প্রজেক্ট অন্য জায়গা থেকে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে ভারত সরকারের স্ট্র্যাটেজি বা কৌশলগত অবস্থান কি হতে পারে বলে আপনি মনে করছেন? 3টে কৌশলে ভারত চলছে। একটা হলো আর্মির সাথে সম্পর্ক বাড়াও, বাংলাদেশ আর্মির সাথে সম্পর্ক বাড়াও, বাংলা প্রয়োজন সেরকম সিচুয়েশন তৈরি হলে বাংলাদেশ আর্মিকে মানে অভ্যুত্থান ঘটিয়ে ইউনূসের সরকারকে এলিমিনেট করতে হবে, ইউনূসের সরকারকে মানে সরাতে হবে। মানে ফলে পরিষ্কার বাংলাদেশের যে আর্মি, সেই আর্মির সাথে সংযোগ বাড়াও, সম্পর্ক বাড়াও, এটা মানে এবং সেটা যাতে কোভার্টেড অপারেশন, ওভার্টেড নয়। কেন? কারণ বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক বাড়ানোর প্রশ্নটাকে সামনে রেখে আবার ইউনূস ভারত বিরোধী জিগির তুলে মানুষকে ভুল বোঝাতে পারে। দ্বিতীয় ভারতবর্ষের কৌশল সেটা হলো যে বাংলাদেশকে অ্যাভয়েড করে মায়ানমারের সাথে বাণিজ্য এবং জলসংযোগ বাড়াও। অর্থাৎ আমরা যে চট্টগ্রাম পোর্ট কিছুটা তো ব্যবহার করতাম নর্থ ইস্টের জন্য, এবার চট্টগ্রাম পোর্টটাকেও অকেজো করে দিব আমরা, করে দিয়ে আমরা যেটা করব সেটা হলো মায়ানমারের সাথে একাধিক পোর্ট নিয়ে কথা হচ্ছে। এবং তুমি জানো যে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির আন্ডারে একেবারে নর্থ ইস্ট থেকে শুরু হবে, মায়ানমারের মধ্য দিয়ে আমরা থাইল্যান্ড পর্যন্ত আমরা যে আন্তর্জাতিক বাণিজ্যের যে রাস্তা তৈরি করছি, ইকোনমিক করিডর, সেটাকে আমরা আগামী দিনে আরো মানে উৎসাহিত করতে চাই, বাড়াতে চাই। ইতিমধ্যেই ভারত সরকার মায়ানমার সরকারের সাথে কোনো চুতমার্ক ছেড়েই জুন্টা সরকারের সাথে কিন্তু সম্পর্ক বাড়াচ্ছে, এবং আমরা আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক নর্থ ইস্টের মধ্যে দিয়ে মায়ানমারের মধ্যে বাড়ালে বাংলাদেশের থেকে কম খরচে আমরা মাল আনতে পারবো, এবং যদি আমরা মায়ানমারের পোর্টগুলোকে ঠিক মতন ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশকে আমাদের প্রয়োজনই হবে না। এটা হলো আমাদের দ্বিতীয় স্ট্র্যাটেজি। 3 নম্বর হলো ভাই, তুমি আন্তর্জাতিক আইন অনুসারে যতটুকু ট্রানজিট রুট পাও আমি তার বাইরে তোমাকে আর কিছু দিতে রাজি না। অর্থাৎ তুমি যখন আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছো, তুমি যখন চীনকে আহ্বান করছো মানে 7 সিস্টারে ইন্টারভেনশন করবার জন্য, তাহলে তুমি আমার শত্রু। মানে শত্রু ততটুকু পর্যন্ত মানে সুযোগ সুবিধে পাবে যতটুকু পর্যন্ত আন্তর্জাতিক আইন পারমিট করছে। আন্তর্জাতিক আইনে যতটুকু ট্রানজিট ব্যবহার করবার সুযোগ আছে আমরা অতটুকুই ব্যবহার করব, তা যাতে করে মানে ইউনূস সরকারকে অর্থনৈতিকভাবে অবরোধ তৈরি করা যায়। তাহলে ইউনূস সরকারকে অর্থনৈতিকভাবে একঘরে করা এবং একইভাবে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রয়োজনে সরকারকে পরিবর্তন করা, এটা যেমন একটা স্ট্র্যাটেজি। আরেকটা হলো যে দেখো আমাদের একটা তো ভুল ছিল, সিঙ্গেল উইন্ডো বিদেশ নীতি ছিল। কি সিঙ্গেল উইন্ডো বিদেশ নীতি? যে আমরা পুরো কনসেন্ট্রেট করেছিলাম আওয়ামী লীগের উপর, আমরা কেবলমাত্র হাসিনাকে ফোকাস করে বিদেশ নীতি পরিচালনা করেছিলাম। তুমি জানো যে 2017-18 সাল পর্যন্ত বিএনপি নেতারা দিল্লিতে এসে বসেছিল, তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তারা বলেছিলেন যে ভারত আমাদেরও সমর্থন করুক। কিন্তু ভুল হোক যে কারণেই হোক, না কংগ্রেস না বিজেপি সরকার মানে ইউপিএ বা এনডিএ কেউই কিন্তু আমরা হাসিনার বাইরে বিদেশ নীতিকে পরিচালনা করতে পারিনি, হাসিনা সেন্ট্রিক বিদেশ নীতি পরিচালনা করছে। এটা আমাদের ভুল ছিল। আমরা মনে করি গণতান্ত্রিক দ্বিতীয় শক্তি সেটা হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তাদেরকে কিন্তু উৎসাহিত করা উচিত আছে। আজকের দিনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি থেকে শুরু করে বাংলা মানে বিএনপি থেকে শুরু করে এবং জাতীয়তাবাদী পার্টি যেটা এরশাদের তৈরি, এই ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, এদের যে জোট, এদেরকে কিন্তু উৎসাহিত করা, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিটাকে একদিকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আগামী দিনে নির্বাচনে গণতান্ত্রিক শক্তিটা জয়ী হয়। আর একই সাথে মানে আর্মির সাথে সম্পর্ক বৃদ্ধি করো এবং মানে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এক ঘরে করবার জন্য মায়ানমারকে ব্যবহার করে কিন্তু আমাদের নর্থ ইস্টের যে প্রয়োজনীয় পরিষেবা সেটাকে নিশ্চিত করতে হবে।
চোখ কান খোলা রাখতে হবে রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে, যাতে করে যে জিহাদি ছাত্র নেতারা দল তৈরি করেছে, যারা যে কোনো মূল্যে মোহাম্মদ ইউনূসকে মানে ধরে রাখতে চান, ক্ষমতার মধ্যে রাখতে চান, এরা যাতে নাশকতামূলক কাজের সাথে মানে অতিরিক্ত তৎপরতা না দেখায়। বিশেষ করে আমি ভয় পাই যে আইএসআই ইতিমধ্যেই ইন্টারভেনশন করেছে। পাকিস্তান সরাসরি এই জঙ্গি ছাত্র নেতাদেরকে উৎসাহিত করছেন, যারা একটা পলিটিক্যাল পার্টি খুলেছে বটে, কিন্তু আসলে এরা হলো মানে জিহাদি ইসলামিক সংগঠন, এবং এদের সাথে আইএসআই এর যে সম্পর্ক বাড়ছে, এটা আমাদের দুশ্চিন্তা, মাথা ব্যথার কারণ। এবং একই সাথে হামাসের মতন কিছু প্রাক্তন মানে নেতা, হামাসের নেতা বা আল কায়দার মতন নেতা, জৈশে মোহাম্মদের মতন নেতা, এরাও কিন্তু কিছুটা মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপের তৎপরতা হচ্ছে। ফলে রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরাট ভূমিকা আছে। প্রতিনিয়ত প্রত্যেকটা অঞ্চলকে সার্ভিলেন্সে রাখা, রাজ্যের যে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ পুলিশ দপ্তর, তাদেরকে কিন্তু পাশাপাশি প্রতিনিয়ত দেশের মানে রাজ্যের ভেতরে নজরদারি রাখতে হবে। যেমন করে মানে বর্ডার এলাকাতে বিএসএফ কে আগের থেকে অন্তত 100 গুণ সার্ভিলেন্স বাড়াতে হবে। যে অংশটুকু এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, জমি অধিগ্রহণ প্রক্রিয়াটাও কিন্তু আমার মনে হয় আর রাজনৈতিক তরজার মধ্যে না রেখে, কেন্দ্র রাজ্যের মধ্যে না রেখে, জমি অধিগ্রহণ আর কাঁটাতারের বেড়া এটা কিন্তু দ্রুততার সাথে সম্পূর্ণ করতে হবে। নাগরিক হিসাবে আপনার আমারও কর্তব্য আছে যে বাংলাদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে হঠাৎ করে আপনার অঞ্চলে যদি আগন্তুক কেউ আসেন, মানে অপরিচিত কোনো মানুষ আসেন, তাকে চিহ্নিত করুন, থানায় খবর দিন, মানুষকে জানান যে এই লোকটা কোনোদিন আমরা এই অঞ্চলে দেখিনি, হঠাৎ করে এসেছেন। ফলে সেটাও কিন্তু নাগরিক হিসাবে আমাদের কর্তব্য বলে আমি মনে করি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সত্যি তো কিছুদিন আগে বাংলাদেশে একটি ম্যাপ ভাইরাল হয়, যেখানে গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র। জেল থেকে ছেড়ে দেওয়া হয় আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে। একের পর এক ভারত বিরোধী ক্যাম্পেইন, ভারতে নাশকতা ঘটানোর ছক, কোনো কিছুতেই পিছিয়ে নেই আজকের এই সোনার বাংলা বাংলাদেশ। যাই হোক, অবস্থার পরিবর্তন কোন দিকে যাচ্ছে বিশ্বনাথবাবু অসাধারণ ব্যাখ্যা করলেন। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর মানব করিডোর, যে মানব করিডোরকে ব্যবহার করতে এসেছে আমেরিকা, জুংটা সরকার আবার চীনের মদতপুষ্ট। মায়ানমারের গৃহযুদ্ধে কোথাও না কোথাও বাংলাদেশ ঢুকে ফেসে যাবে না তো? এই প্রশ্নও কিন্তু তুলতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।